মিরাজের কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং, ব্যাটারদের দায়িত্বহীনতা, ৩০০ রানের মতো টার্গেট, সেখানটাতে বাংলাদেশি ব্যাটাররা কোন অ্যাপ্রোচে ব্যাটিং করলেন। মাঝখানে মনে হচ্ছিল বাংলাদেশ হয়তোবা হারের জন্যই খেলছে। যে ম্যাচটা বাংলাদেশ দল দারুণ একটা ব্যাটিং প্যারাডাইজে খেলতে নেমেছিল, ২৮৫ রান, সেখানটাতে হয়তোবা বাংলাদেশ দলের জন্য জয়ের জন্য একটা ভালো টার্গেট ছিল, তবে সেটিও বাংলাদেশ করতে পারেনি। ওপেনাররা তাদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। তবু একটা সময় মনে হচ্ছিল যখন তাওহিদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজ দারুণ একটা জুটি করেছিলেন, তখন মনে হচ্ছিল বাংলাদেশ হয়তোবা ম্যাচেই রয়েছে। তবে মিরাজের ওই আউটটাকে আপনি কি বলবেন, কিভাবে আসলে বিশ্লেষণ করবেন? যখন দারুণ একটা জুটি করেছেন এবং নিজেও আসলে স্টার্টটা পেয়েছেন, সেট হয়ে গেছেন উইকেটে, তখন নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে এলেন। কোনো ম্যাচে ক্যাপ্টেনকে সামনে থেকেই নেতৃত্ব দিতে হয়, ব্যাট হাতে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, যেই ক্রিকেটীয় টার্মটা রয়েছে সেটি আজকের ম্যাচে মিসিং ছিল। মিরাজ ওই শটটা কেনই বা খেলেন? আসলে বাংলাদেশ মূলত ম্যাচটা হেরে গেছে সেই জুটিটা ভেঙে যাওয়ার কারণে, মিরাজের কারণেই। এরপর যখন শামীম হোসেন পাটোয়ারি আসলেন, তিনিই বা আসলে নিজের পপিং ক্রিজটা ছেড়ে দিলেন। কেনই বা আসলে তিনি ওই সময়টাতে এভাবে আসলে উইকেটটা ছেড়ে ব্যাটিং করার চেষ্টা করলেন? হাসান আগার ওই বলটা যেন তিনি বুঝতেই পারলেন না। কিংবা তাওহিদ হৃদয়ের কথাও বলতে পারি, ৬০ কিংবা ৭০ স্ট্রাইক রেটে যিনি ব্যাটিং করেছেন। একটা সময় বাংলাদেশ দলের উইকেট যাচ্ছিল, তখন এমন ব্যাটিং হয়তোবা যুগোপযোগী ছিল, কিংবা ওই সিচুয়েশন বুঝেই হয়তোবা তিনি তেমন অ্যাপ্রোচে ব্যাটিং করেছিলেন। তবে যখন আপনি 50 করে ফেলেছেন, যখন আপনি সেট হয়ে গেছেন, জাকের আলী অনেক রয়েছেন আপনার পাশে, তখন আপনি নিজের উইকেটটা বিলিয়ে দিলেন। ব্যাট এবং প্যাডের মাঝখানে বেশ লম্বা একটা গ্যাপ, এবং শান্তর উইকেটটাও ঠিক একই রকমই। যেন বাংলাদেশি ব্যাটারদের সমস্যার জায়গা বোধ হয় এখানটাতেই। বাংলাদেশি ব্যাটাররা আজকের ম্যাচে কখনোই মনে হয়নি যে আসলে জয়ের জন্য খেলছেন। ২৮৬ রানের টার্গেট, পাল্লিকেলের এই উইকেটে যে টার্গেটটা খুব একটা বড় নয়, বোলারদের কৃতিত্ব দিতেই হয়। একটা সময় মনে হচ্ছিল শ্রীলঙ্কা দল হয়তো ৩২০ কিংবা ৩৫০ রান করতে পারে, তবে সেখান থেকে বাংলাদেশি বোলাররা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন। তারা বাংলাদেশ দলকে ম্যাচে ফিরিয়েছিলেন। তবে ব্যাটারদের ব্যর্থতায় শ্রীলঙ্কার মাটিতে যেই রেকর্ড গড়া সম্ভব হতো সেটি কিন্তু হয়নি। বাংলাদেশ প্রথমবারের মতো সিরিজ জয়ের হাতছানি ছিল তাদের সামনে, সেই দলটা অপ্রত্যাশিতভাবে আসলে ম্যাচটা হেরে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে। এই পাল্লেকেলেতে সিরিজের যে তৃতীয় ম্যাচ, সেটি জেতা সম্ভব হয়নি বাংলাদেশ দলেরও। লঙ্কানদের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয় সম্ভব হয়নি। বাংলাদেশ দলের ব্যাটারদের এই অধারাবাহিকতা, সেটি আসলে মূলত বেশ লম্বা সময় ধরে আসলে ভোগাচ্ছে দলকে। সেটি আরও একবার ভোগালো বাংলাদেশ দলকে। মেহেদী হাসান মিরাজ হয়তো এই সিরিজটা খুব একটা মনেও রাখতে চাইবেন না, কারণ ব্যাট হাতে তিনি আসলে সফল হননি। আগের সিরিজে যিনি আসলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 50 হাঁকিয়েছিলেন, একাধিক 50 হাঁকিয়েছিলেন, তবে সেখানটাতেও তার ওই স্ট্রাইক রেট নিয়ে কিন্তু সমস্যা ছিল। তিনি খুব একটা বড় স্ট্রাইক রেটে, খুব একটা ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেননি। এই সিরিজেও তিনি ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খেলেন। এই সিরিজে রানও করতে পারলেন, স্ট্রাইক রেটটা বেটার রাখা তো দূরে থাক। আজকের ম্যাচে যেভাবে আউট হলেন, সেখানটাতে মিরাজি মূলত বাংলাদেশ দলকে যেন হারিয়ে দিলেন, এমনটি আসলে আমরা বলতে পারি এই ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়াম থেকে। সামনে 3টা ম্যাচের T20 সিরিজ রয়েছে। হয়তোবা লিটন কুমার দাসের নেতৃত্বে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াতে চাইবে, সেই গল্পগুলি হয়তো আপনাদের জানানোর চেষ্টা করবো। হয়তোবা বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবেও, আমাকে হয়তো মিথ্যে প্রমাণ করবে। বাংলাদেশ দল হয়তোবা অধারাবাহিক থেকে ধারাবাহিক হয়ে উঠবে, সেই প্রত্যাশায় শেষ করছি। আশিক সারওয়ার, নিউজ 24, ক্যান্ডি, শ্রীলঙ্কা।